কথায় আছে, জীবনের দুর্বল মুহূর্তে যে মানুষটা আমাদের পাশে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদেরই সাথে মানসিকভাবে জড়িয়ে পড়ি। কিন্তু সব ক্ষেত্রেই কি এই সম্পর্কগুলো পরিণতি পায়, বা বিচ্ছেদ হলেও কি সবটা শেষ হয়ে যায়? কি নাম দিয়ে থাকি আমরা সেই সম্পর্কের? দুর্বলতা? আজকের গল্পটাও ঠিক এই রকমই। প্রীতি চক্রবর্তীর কলমে আবার আসবো ফিরে গল্প অবলম্বনে আজকের এখন গল্পের নিবেদন অপেক্ষা। গল্প পাঠে আমি সুমন। অভিনয় বরষা, অরিজিৎ, প্রদীপ্তা, সৈকত, বিজয়, সোমনাথ এবং সুমন। স্ক্রিপ্ট নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বরষা ও সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প অপেক্ষা। রেন্টেড ফ্ল্যাটের সিঙ্গল বেডে শুয়ে ডায়েরিটা নেড়েচেড়ে দেখছিল সৌম্য। কয়েকটা পাতা উল্টে ইউনিভার্সিটির পুরনো কিছু ছবি দেখে হঠাৎ কি একটা ভেবে মুখটা বাংলার 5-এর মতো করে নেয়। তারপর একটা অদ্ভুত দৃষ্টিতে, স্টিল নাও তোর সেই ফিলিংসটা হয়? জানলার ঠিক সামনেটায় দাঁড়িয়ে রয়েছে সিদ্ধার্থ। দূরের বিল্ডিংগুলোকে একবার দেখে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জেনে কি করবি? আরে বাবা বল না, কিরকম হয় সেই ফিলিংসটা? সিদ্ধার্থ কোনো উত্তর দেয় না। সৌম্য একসময় হাতের ডায়েরিটা সিদ্ধার্থকে এগিয়ে দিয়ে বলে, যাচ্ছিস তাহলে? হ্যাঁ। তমালিকা কি আসবে? জানি না। আরে বাবা জানি না মানেটা কি? অদ্ভুত কথা বলিস। তমালিকা যদি না আসে তাহলে তুই একা একা ওখানে কি করবি? সিদ্ধার্থ আবারও কোনো উত্তর দেয় না, বরং আলতো করে নিজের ঝোলা ব্যাগটা কাঁধে তুলে নেয়। আর অহনা? দেখ সিদ্ধার্থ, ও কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসে। সিদ্ধার্থ একটা নিষ্ক্রিয় ভাবমূর্তি নিয়ে, সে জানে, এক কথায় উত্তর দিয়ে দায়সারাভাবে বেরিয়ে পড়ে সিদ্ধার্থ। ডায়েরিটাই তার একমাত্র সম্বল। কি আছে সেই ডায়েরিতে? আছে কিছু জমানো স্মৃতি, সিদ্ধার্থর অসমাপ্ত কবিতা, তমালিকার ফেলে দেওয়া চায়ের দাগ, শুকনো গোলাপের পাপড়ি, কিছু পুরনো ছবি আর গোটা 10 ভাব সম্প্রসারণ। সৌম্য সিদ্ধার্থর এই খামখেয়ালি আচরণে অভ্যস্ত, তাই আলাদা করে আর ব্যস্ত হয়ে পড়েনি। তমালিকার বিষয়টা সিদ্ধার্থ লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করে। তার একান্ত আপন ওই বছর 22-এর মেয়েটা আজ বোধ হয় 31-এর কাঠগড়ায়। স্মৃতিগুলো থেমে থাকলেও মানুষগুলো যে আর থেমে নেই। মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। না, সিদ্ধার্থ আজ আর ব্যস্ত হয়ে বারবার হাতঘড়ি দেখবে না। দেখবে না হোয়াটসঅ্যাপের লাস্ট মেসেজ, তমালিকার ডিপি। ফুরফুরে মেজাজে সে হেঁটে চলেছে ফুটপাত ধরে। বেলা প্রায় কতটা হয়েছে তা দেখা হয়নি। সিদ্ধার্থ বেশ বুঝতে পারে বুকের ঠিক বাম পাশটায় বেড়ে যাওয়া হৃৎস্পন্দন এখনো কমেনি। একই রকম ভাবে যেন ধুকপুক করেই চলেছে, ঠিক যেমনটা একটু আগেও রুমে হচ্ছিল। তমালিকা অবশ্য একবার সিদ্ধার্থর বুকে হাত রেখে বলেছিল, এ তো পুরো সেন্সার। বুকের ধুকপুকানিকে সেন্সার বলে সম্বোধন করত তমালিকা। স্বাভাবিক বাংলা অভিধানের তুলনায় তার অভিধানের শব্দকোষগুলো একটু আলাদা হলেও শুনতে তা বেশ লাগত। ব্যাগের হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরে একটা বাসের জন্য সে অপেক্ষা করে। বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা, শুধুমাত্র একজন ভদ্রমহিলা কানে ফোন গুঁজে কথা বলে চলেছেন। হয়তো সিদ্ধার্থর মতো ওনারও যাওয়ার কোনো তাড়া নেই। কথা বলার ফাঁকে একবার সিদ্ধার্থকে দেখে নিয়ে আবারও ফোনে ব্যস্ত হয়ে পড়েন। একটা 211-র বাস এসে থামতেই তাতে উঠে পড়ে সিদ্ধার্থ। গন্তব্য তার বিলাসপুর, তাই সময় অপচয় না করেই শেষের দিকে একটা ফাঁকা উইন্ডো সিট ঘেঁষে বসে পড়ে সে। পকেট থেকে ফোন বের করতেই দেখে অহনার 3-3টে মিসড কল। চোখ বোলানো মাত্রই অহনার 4র্থবার কল আসে। ফোন রিসিভ করতেই ওপার থেকে অহনা, হ্যালো।
কিরে, ফোনটা ধরছিস না কেন? একটু ব্যস্ত ছিলাম। তুই কি বেরিয়েছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পৌঁছে একটা টেক্সট করিস, আমি ওয়েট করব। সিদ্ধার্থ হ্যাঁ না কিছুই বলে না, বরং এই ওয়েট করব কথাটা শুনে বেশ বিরক্ত হয়। আসলে এই অপেক্ষা জিনিসটা তার বড় অপছন্দের। কেন বা কিভাবে অপছন্দের হলো তা বলতে গেলে বেশ বড় গল্প। অহনার কথা শেষ হওয়া মাত্রই ফোন রেখে জানলার বাইরে চোখ রাখে সিদ্ধার্থ। বাসে সিদ্ধার্থ ছাড়াও আরো দুজন যারা বাসে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন ভদ্রলোক বাউল সঙ্গীত শিল্পী। ভদ্রলোক যে মিশুক স্বভাবের তা তার মুখের হাসি দেখেই খানিকটা অনুমান করা যায়। তার সাথে রয়েছে বছর 10 একটা মিষ্টি মেয়ে। মেয়েটি প্রথমে সিদ্ধার্থকে দেখে অপ্রস্তুত হলেও পরে কৌতূহল সহকারে তার মুখের দিকে তাকিয়ে থাকে। বোধহয় সিদ্ধার্থকে নিয়ে তার কৌতূহল সৃষ্টি হয়েছে। একবার দুবার মেয়েটিকে দেখে হাসলেও সেও তাতে সম্মতি দিয়ে হাসে। বাউল ভদ্রলোক হাতের এক তারাটা নিয়ে সুর গুনগুন করতেই বাসের বদ্ধ ভাবটা যেন নিমেষেই কেটে গেল। কন্ডাক্টর চালকের ঠিক উল্টো দিকের উইন্ডো সিটটাতে বসে আছেন, মাঝে একবার করে দেখে নিচ্ছেন তাদের দিকে। ভালো লাগার একটা মিঠে সুর কানে ভেসে আসতেই এতক্ষণে মুখের ভারী অভিব্যক্তিটা কাটিয়ে একটা আলতো হাসি ফুটে ওঠে সিদ্ধার্থর চোখে মুখে। গজদাঁতের সেই হাসি যেন নিমেষেই কাবু করে দিতে পারে যে কাউকে। তাই তো তমালিকা ভালোবেসে সিদ্ধার্থর নাম রেখেছিল সুইট টুথ। কানে এলো অতি পরিচিত এক গান, কেমন বোকা মনটারে। বাসের ফুরফুরে হাওয়ায় গানটা মন্দ লাগছে না। বাচ্চা মেয়েটিও গানের তালে হাতে থাকা ঝুমঝুমিটা বাজিয়ে চলে। সিদ্ধার্থ আনমনা হতেই মনে পড়ে ইউনিভার্সিটির সবথেকে প্রাণচঞ্চল মেয়ে তমালিকাকে। আজও চোখ বুজলে ভেসে ওঠে তমালিকার সেই হাসি মুখ। স্নিগ্ধ হাসিতেই চোখ বন্ধ করে সিদ্ধার্থ। মনে পড়ল ইউনিভার্সিটির অ্যানুয়াল প্রোগ্রামে 2 দিন আগের ঘটনা। ইউনিভার্সিটির পপুলার সিনিয়র যখন সিদ্ধার্থর কলার চেপে গান না গাওয়ার হুমকি দিচ্ছিল, ঠিক তখনই প্রথম দেবদূতের মতো হাজির হয়েছিল তমালিকা। আরে আরে করছো কি? সব সময় কি মাথা গরম করলে চলে? আরে তুই জানিস না, এই জাদু ভেবেছে জাদু করে সব মামুনিদের কাবু করে ফেলবে। আহা, তাতে ক্ষতি কি? জাদু জানলে তো কাবু করবে। তুই ওকে বুঝিয়ে দে এখানে আমি ঠিক কতটা পপুলার। অ্যানুয়াল প্রোগ্রামে গানটা তো আমিই গাইবো। আফটার অল এখানকার রক স্টার আমি। তমা, সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিস। আচ্ছা তুমি যাও, আমি দেখে নিচ্ছি। মারমুখী প্রতুল সিদ্ধার্থকে একবার ভালো করে দেখে নিয়ে বিড়বিড় করতে করতে চলে যায়। বরাত ভালো ছিল সিদ্ধার্থর, নইলে প্রতুল যেভাবে খেপেছিল তাতে রেহাই মিলত না। সিদ্ধার্থকে খানিকক্ষণ দেখে নিয়ে তারপর এক আলগোচা হাসি হেসে বলে, কি দরকার বলো তো অশান্তি করে? প্রতুল দাই বরং গানটা গাক, তুমি আমি না হয় আবৃত্তি করে নেব। আমি আবৃত্তি পারি না, গান গাইতে জানি। আরে এ ছেলে তো কথাও বলতে পারে দেখছি। আমি তো ভেবেছিলাম বোবা। খামোকা বোবা হতে যাব কেন? তাহলে প্রতুলদা যখন কলার চেপে ধরেছিল তখন প্রতিবাদ করলে না কেন? হয়তো ঝামেলা পছন্দ করি না, সেই জন্য। ইমপ্রেসিভ, ভারী অদ্ভুত জিনিস তো। ঝামেলা পছন্দ করি না বলে কি ভুলটাকে ঠিক বলবো? তা কেন? আমি তো মানে থাক, নো এক্সপ্লেনেশন নিডেড। যদি গান গাইতে পারো দেন ফাইন, নইলে জেদ করো না। আমি সত্যি গান গাইতে পারি। বেশ, একটা গান করো তো দেখি। এই প্রথম কোনো মেয়েকে দেখে রীতিমতো নার্ভাস হয় সিদ্ধার্থ। একদিকে তার গান গাওয়ার ইচ্ছা, আর একদিকে এই তরুণী ঠিক কি যে করতে চাইছে কে জানে। বার কয়েক ঢোক গিলে একটা গান শুরু করে সিদ্ধার্থ। জীবনের সব থেকে নিকৃষ্ট গান সেই দিন সে গিয়েছিল, তার আজীবন মনে থাকবে সেটা। গান গাইতে গিয়ে আর স্বরই বেরোয় না তার, মুখস্থ গদ্য কবিতার মতো গান গেয়ে চলে। তাতে তমালিকা থ হয়ে সিদ্ধার্থকে কেবল দেখেই যায়। একসময় সেই গদ্য কবিতার হাত থেকে মুক্তি পেতে তমালিকা কাঁধে হাত রেখে বলে, না 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 না, এইভাবে হচ্ছে না। ভাবটা প্রকাশ করো, অন্তর থেকে গাও। তুমি ভাব সম্প্রসারণ করনি?
সিদ্ধার্থ মাথা চুলকে, করে তো ছিলাম, কিন্তু ওই বর্ণনার দিক থেকে না আমি আগাগোড়াই ডাব্বা। ডাব্বা? ডাব্বা নয়, একেবারেই ডাহা ফেল। রুমাল দিয়ে মুখ মুছে সিদ্ধার্থ বলে, তাহলে কি হবে? কি আবার হবে? মেয়েরা ইগনোর করবে, আর এই ইউনিভার্সিটির সমাজ তোমাকে কোন ঠাসা করবে বৎস। সিদ্ধার্থ একটা হতাশা ভরা মুখ নিয়ে বলে, আর আমার গান গাওয়া? আগে ভাব সম্প্রসারণ, তারপর গান। এইভাবে কি কেউ গান গায়? সিদ্ধার্থ বেশ অপ্রস্তুতে পড়ে যায়। আজ অব্দি এইরকম প্রেস্টিজ ইস্যু তাকে আগে ফেস করতে হয়নি। গান শেখা তার ছোটবেলাতে, আগাগোড়াই সে ভালোই গান গেয়ে এসেছে। জানে না কেন তমালিকা সামনে আসতেই বিষয়টা একেবারে ঘেঁটে গেল। তমালিকা মৃদু হাসে। আলাপচারিতা বেড়ে ওঠার আগেই একটা ছেলে তমালিকার ব্যাগটা নিয়ে হাজির হয়। হেয়ারস্টাইল আর টি শার্ট দেখে মনে হয়েছিল বড়লোক বাপের কেয়ারলেস ছেলে। ছেলেটিও একবার ভালো করে সিদ্ধার্থকে দেখে নেয়। কিরে চল, আরে বাইরে তো সবাই ওয়েট করছে তোর জন্য। তমালিকা সিঁড়ি থেকে উঠে পড়তেই সিদ্ধার্থ মৃদু স্বরে বলে, আমার ভাব সম্প্রসারণ? পিছু ফিরে তমালিকা মিষ্টি হাসি হেসে বলে, শিখিয়ে দেব। ইউনিভার্সিটির কয়েকদিনের তিক্ত অভিজ্ঞতার মধ্যে সেই দিনটা সিদ্ধার্থর বেশ ভালোই কেটেছিল। টানা 3 দিন র্যাগিংয়ের পর চতুর্থ দিনে অবশেষে মুক্তি দেয় তমালিকা নামের সেই অচেনা মেয়েটি। পরে অবশ্য খোঁজ নিয়ে জানতে পেরেছিল মেয়েটার নাম তমালিকা সেন। সেম ব্যাচ, সেম ইয়ার, ক্লাসমেট। সিনিয়র না হলেও সিনিয়রদের সাথে বেশ ভালোই ভাব রয়েছে তার। হাতের ডায়েরিটা নিয়ে তমালিকাকে একদৃষ্টিতে চলে যেতে দেখেছিল সিদ্ধার্থ। ছেলেটি বেশ গা ঘেঁষে হেঁটে গিয়েছিল তার সাথে। সম্ভবত সেই দিনের আবির বলে ছেলেটি তার বয়ফ্রেন্ড। সিদ্ধার্থর পলক পড়ে না। তমালিকা সেই ছেলেটির সাথে হেঁটে চলে যায়। ডায়েরিটা ঝাড়া দিয়ে একবার উঠে দাঁড়ায় সিদ্ধার্থ। বেশ বুঝতে পারে বুকের মধ্যে একটা অদ্ভুত ধুকপুকুনি হচ্ছে। একটা স্ট্রং ফিলিং কেমন যেন নাড়া দিয়ে গেল সিদ্ধার্থকে। কিসের আশায় সে অপেক্ষা করছিল তা তার নিজেরও অজানা। তার মন বলছিল অপলক দৃষ্টিতে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকলে কি ফিরে তাকাতো তমালিকা। টিকিটটা দেখি দাদা, টিকিট। তমালিকার সেই হাসি মুখটা মনে পড়তেই কন্ডাক্টরের ডাক কানে আসে। হঠাৎ ডাকে ঘুমটা ভণ্ডুল হয়ে যায় সিদ্ধার্থর। গানের আমেজে বাসের হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে টের পায়নি। নস্যি রঙের পোশাক পরা একটা লোক বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলে, কোথায় যাবেন? সিদ্ধার্থ একটা উদ্বেগজনক স্বরে বলে, একটা বিলাসপুর। কন্ডাক্টর সিদ্ধার্থর ঠিক পাশের সিটে বসে নিজের খুচরো ভর্তি ব্যাগটা একবার ঝাঁকা দিয়ে অনেকদিন পর কেউ বিলাসপুরের টিকিট কাটলো, বুঝলেন? কেন বলুন তো? আর কেন কি মশাই, ওসব ভুতুরে জায়গা হয়ে গেছে, বুঝলেন না? কেউ নামে না, কেউ ওঠে না। তা আপনি ওখানে অপেক্ষা বোঝেন? অপেক্ষা। অপেক্ষা? বাহ, ভালো। নিন দাদা, আপনার টিকিটটা রাখুন। একটা অপেক্ষা রয়েছে তার আর তমালিকার মাঝে, ঠিক যেমন সেই দিন সে জানিয়েছিল কলেজের ফাঁকা কমন রুমে। আনমোনা তমালিকা তার স্ট্রেট চুল একবার আঙুলের মাঝে পাক দিয়ে বলে, দিস ইজ নট ফেয়ার সিধু। আমরা লুকিয়ে দেখা করছি কেন? সেটা তো তুমিই জানো। তমালিকা সিদ্ধার্থর কাঁধে মাথা রেখে বলে, আসলে আমার ভালো লাগে তোমার সাথে একান্তে সময় কাটাতে, গান গাইতে, হাবিজাবি কথা বলতে। ফিলস লাইক কমফর্ট, ইউ নো। বুঝলাম। কি বুঝলে? হ্যাশট্যাগ কমফোর্ট জোন। সিদ্ধার্থের সেই কথায় খিলখিল করে হেসে উঠেছিল তমালিকা। সিদ্ধার্থ দৃষ্টি স্থির। সামনে যে তরুণী বসে আছে তাকে হাসলে যে এত অপূর্ব দেখায় তা তো জানা ছিল না। তবে কি সিদ্ধার্থর দেখার মাঝেও কোথাও একটা ফাঁকি রয়ে গেছে? তবে কোন তমালিকাকে দেখছে সিদ্ধার্থ?
সিদ্ধার্থর হাতে আলগা স্পর্শ করে তমালিকা। আমাদের মাঝে কি আছে সিদ্ধার্থ? সেই প্রশ্নের উত্তর চোখে চোখ রেখে বলার সাহস সেই দিন ছিল না, তাই মাথা নামিয়ে একটা ভারী ব্যক্তিত্ব নিয়ে সিদ্ধার্থ বলেছিল, অপেক্ষা। হঠাৎই গাড়ির তীব্র হর্ন বেজে উঠতেই ঘোরটা কাটে সিদ্ধার্থর। কন্ডাক্টর তখনও বসে রয়েছেন তার ঠিক পাশেই। এখনও উনি কিছু বলে চলেছেন। আগের কথাগুলোয় মনোযোগ দেওয়া না হলেও এবার বেশ মনোযোগ দিয়েই শুনে সিদ্ধার্থ। নিজের ব্যাগটা হালকা করে চেপে বললেন, এই বিলাসপুরে আর কেউ আসে না। কি আছে ওখানে বলুন তো? সেই একটা ভাঙা স্কুল, একটা বন্ধ কারখানা। আগে যদি বা লোকজন ছিল, আসা যাওয়া করতো, ভিড়ভাট্টা হতো। এখন সেসব কারখানাও বন্ধ। তাও বহু বছর হয়ে গেল, সে আমার বাবার আমলের কথা। কোনো ডেভেলপমেন্ট নেই। কে থাকবে ওখানে? যারা ছিল তারাও জায়গা ছেড়ে ধীরে ধীরে চলে গেছে সব। বড্ড চুপচাপ, কেমন মন খারাপ লাগে। আপনার মনে হয় না? যার যখন সময় হবে তখন সে যাবে, সে মানুষ হোক বা তোমার এই বিলাসপুরের অতীত। হতাশার সুরে বলা কথাটা শুনে কন্ডাক্টর আর কিছু বলতে পারে না। হয়তো ওনার কথাও ফুরিয়ে এসেছে। বাসের কোথাও সেই বাউল সঙ্গীত শিল্পী আর বাচ্চা মেয়েটিকে দেখা গেল না। বোধহয় তারা গন্তব্যে পৌঁছে গিয়েছে। তবে সিদ্ধার্থ কি গন্তব্যে পৌঁছতে পেরেছে? এখনো খানিকটা হাঁটা পথ বাকি। ব্যাগ হাতে সিদ্ধার্থকে উঠে আসতে দেখে কন্ডাক্টর বললেন, বিলাসপুরে এখনো আসেনি দাদা, একটু দাঁড়ান, ইঞ্জিনে প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে এখনই। না থাক, আমি এখানেই নেমে যাচ্ছি। সিদ্ধার্থকে খানিকটা অন্যমনস্ক দেখে একসময় কন্ডাক্টরটি চুপ করে যায়। আনমনা হয়ে বাস থেকে নেমে হেঁটে চলে এবড়ো খেবড়ো পথ ধরে। এখানে রাস্তাগুলো এরকমই। বাস আর লোডের ট্রাক ছাড়া খুব একটা যাতায়াত করে না কেউ। এখানে পথের ধারে মন ভোলানোর নেই কোনো আদুরে ফুল গাছ। যা আছে তা গুল্ম ঝোপঝাড়ের মাঝে কিছু নামহারা ফুল। তারা আদুরে নয়, অবহেলায় বেড়ে উঠছে দিন দিন। সিদ্ধার্থ সেই ফুলগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ হেঁটে চলে। বাসের যান্ত্রিক গোলযোগ হওয়ায় ড্রাইভার সহ কন্ডাক্টর ব্যতিব্যস্ত হয়ে পড়ে। যদিও বাস পুরো ফাঁকা, ওনাদেরও তাড়া নেই। তবুও সিদ্ধার্থকে আনমনা হেঁটে যেতে দেখে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকেন কন্ডাক্টরটি। হয়তো সিদ্ধার্থর না বলা কথাগুলোর নিরর্থক অর্থ খুঁজতে গিয়ে সময় নষ্ট করছেন তিনি। সে বেশ বুঝতে পারছে একজোড়া চোখ তাকে নম্র বিদায় দিয়ে ফিরে যাবে শহরের ব্যস্ত সড়কে কোনো চেনা কলোনিতে। কিন্তু পিছু ফিরে দেখা যে মানা, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ফিরে দেখে না, সামনের দিকে হেঁটে চলে। সুদূরে একটা ভঙ্গুর বাড়ি দেখে সিদ্ধার্থর মনে পড়ে তার অতীতের এক স্নিগ্ধ বিকেলের স্মৃতি। যে বিকেল অধিকার করে থাকত তার তমালিকা, আর তমালিকার মন জুড়ে থাকত এই বিলাসপুরের এক নিরিবিলি লেক। এই লেকটাই তাদের সুখ দুঃখের বিরহ বন্ধুত্বের কেন্দ্রবিন্দু, তাদের বিকেলের সেই একান্ত মুহূর্তগুলোর একমাত্র সাক্ষী। লেকটার স্পেশালিটি কিছুই নেই। নির্জন মফস্বল এলাকায় পার ভাঙা এক বড় লেক। আছে নিরিবিলি কিছু ভগ্নস্তূপ। স্পেশাল হলো এই লেকে কাটানো মুহূর্তগুলো। সিদ্ধার্থর বেশ মনে আছে, এক বিকেলে হাত ধরে তমালিকা বলেছিল, জানো, এই অবৈতনিক স্কুলটা আর ওই বন্ধ কারখানাটা একটা প্রজেক্টের আন্ডারে রয়েছে। শুনেছি এই স্কুলটা ভেঙে তৈরি হবে একটা বিশাল জুট ফ্যাক্টরি। অনেক মানুষের আয়ের উৎস হয়ে উঠবে, আর সাথে হবে ডেভেলপমেন্ট। বেশ তো, তাহলে তো ক্ষতি নেই। জায়গাটা নির্জন থাকবে না বলো? কথাটা শুনে বেশ উদাসীন হয়েছিল তমালিকা। এক ঠায় দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই স্কুলটার দিকে। তারপর একটা উদাসীনতা মাখা সুরে বলে, অস্তিত্বের ক্ষয় হলে মনটা কেমন বিষাদ হয়ে যায়, তাই না সিধু? মানে তোমার আবার কি হলো? তাকিয়ে দেখো, এই পরিত্যক্ত অবৈতনিক স্কুলটা আজও কারোর অপেক্ষায় রয়েছে। সময়ের পরিক্রমায় ক্ষয়টুকু আগলে নিজের অস্তিত্বটুকু টিকিয়ে রেখেছে
সযত্নে। স্কুলটা ভাঙা হলে সেই যুগ যুগান্তরের অপেক্ষা যে মুছে যাবে সিধু। কথাটা শেষ করেই জল ভরা চোখে একবার দেখে নেয় সিদ্ধার্থকে, তারপর দু হাতে জাপটে ধরে সিদ্ধার্থর শরীরটাকে। সেই বিকেল মায়াবী ছিল না তমালিকার আর্দ্র চোখে অব্যক্ত ভালোবাসা ছিল তা জানা নেই, তবে সেই উষ্ণ আলিঙ্গনে দুজনে যে আরো কাছাকাছি এসেছিল তার একমাত্র সাক্ষী ছিল সেই নির্জন লেকের পারে ভগ্ন স্কুলটি। সিদ্ধার্থ তমালিকার মাথায় হাত বুলিয়ে বলে, এই তমালিকা, আরে আরে কি হলো তোমার? তুমি তুমি থাকবে তো সিধু? তমালিকার বুকের ধুকপুকুনিটা ক্রমশ বাড়ছে। সিদ্ধার্থ স্থির, নড়ে চড়ে বসার ক্ষমতাটুকু নেই। বেশ বুঝতে পারে তমালিকার সাথে আরো একটা হৃদয়ে ধুকপুক করে চলেছে। ভয় হয় যদি তমালিকা বুঝে ফেলে তারই সাথে দুর্বল হয়েছে সে, তবে যে ধরা পড়ে যাবে। প্রেমিক তার আবেগকে আড়াল করতে পারেনি, যেন তমালিকার মায়ায় হারিয়ে ফেলেছে নিজেকে। সিদ্ধার্থকে আস্তে আস্তে খামচে ধরছে তমালিকা। বোধহয় কোনো এক অনিশ্চয়তা অনুমান করে ভীষণ ভয় পেয়েছে সে। তাকে আশ্বাস দিতেই সিদ্ধার্থ মৃদু হেসে বলে, থাকবো। তমালিকা কতটা আশ্বস্ত হয়েছিল সে জানে না, তবে সিধু সেই দিন তাকে শুধুই আশ্বস্ত করার জন্য কথাটা বলেনি। এইদিকে সময় হয়ে এসেছে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে তার গন্তব্যস্থলে। লেকের ঠিক বাইরেটাতেই সে এসে দাঁড়িয়ে রয়েছে। অতীতে স্মৃতির মূল কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আজ সে ভালো করে আশপাশটা দেখে নেয়। বিহ্বল দৃষ্টিতে আরও একটু জোর দিয়ে সিদ্ধার্থ দেখে নেয় ওপারের সমস্ত আবাসনগুলো। এই কয়েক বছরে কোনো ভাঙা গড়া হয়েছে কিনা, ঠিক যেভাবে জীবনের সমস্ত ভাঙা গড়ার মাঝে আমরা অবশিষ্টটুকু খুঁজি, ঠিক সেই রকমই। বর্ডার গার্ড বলতে লেকের ধারে একটা জং ধরা কাঁটা তার গার্ডওয়াল হিসেবে থাকে, তবে লেকের যে দিকটায় সিদ্ধার্থরা বসে সেখানের কাঁটা তারটা মাটিতে লুটিয়ে পড়েছে। বোধহয় সেই দিক দিয়েই একসময় একাধিক মানুষ যাতায়াত করেছে। সিদ্ধার্থ সেই দিকের পথ অনুসরণ করেই এগিয়ে যায় লেকের ঠিক কাছেই। তারের কাছ থেকে যেতে গিয়েই আটকে যায় কাঁধের ঝোলা ব্যাগটা। সিদ্ধার্থ নিজের সবটুকু বল দিয়ে সেটাকে ছাড়িয়ে নিয়ে হেঁটে চলে। লেকের সামনেই বড় বাঁধানো কদম গাছ, শুকনো পাতায় ঢাকা অবহেলিত সেই বেদি। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন পরিচর্যার অভাবে নিঃসঙ্গতা গ্রাস করেছে। আর কদম গাছের ঠিক এই বেদিতেই পা ঝুলিয়ে বসত সিদ্ধার্থ আর তমালিকা। এখানের লেকের জল বেশ পরিষ্কার। অন্য সময় বেদিতে বসে পা দোলালে জল স্পর্শ করা না গেলেও বর্ষাকালে লেকের জল উপচে কিছুটা পাড়ের উপরের নিচু অংশে জমে থাকে। আর ঠিক তখনই কদমতলে পা ঝুলিয়ে বসলে জলের স্পর্শ পাওয়া যায়। সেই নৈসর্গিক আমেজে হৃদয়স্পর্শী মানুষটাকে মনে পড়বে না তার, সে সম্ভাবনা নেই বললেই চলে। সিদ্ধার্থ আগের মতো আজও তার অন্যথা করেনি, বেছে নিল সেই নিরিবিলি কদম তলটিকেই। সাবধানে বেদিতে এসে বসে। এখনো সূর্য অস্ত যায়নি। পাশের খালি জায়গায় একবার চোখ বুলিয়ে নিয়ে পাটা ঝুলিয়ে দেয় নিচের দিকে। পা হালকা জলের স্পর্শ পেল। ওপারের ভগ্নপ্রায় অবৈতনিক স্কুলটার দিকে তাকাতেই তমালিকার বলা একটা পুরনো কথা মনে পড়ে গেল। সিধু, অবৈতনিক স্কুল ভেঙে ফ্যাক্টরি তৈরি হলে আশপাশটা ডেভেলপ হবে, আর ঠিক লেক থেকে মিনিট 15 দূরত্বে একটা ফ্ল্যাট কিনে নেব আমরা, কেমন? বেশ। তারপর আর কি, তুমি আর আমি থাকবো ওই ফ্ল্যাটে, সংসার করব আমরা। এই, তুমি কখনো ভেবে দেখেছো আমাদের সংসার নিয়ে? এখন অব্দি ভাবিনি, তুমি রাজি হলে ভেবে দেখবো। আমাকে বিয়ে করবে সিধু? তমালিকার সেই ভাবলেশীন দৃষ্টি যেন কিছুতেই উপেক্ষা করতে পারে না সিদ্ধার্থ। আলতো স্পর্শে উড়ন্ত চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়েছিল সেদিন সিদ্ধার্থ। তবুও মুখ ফুটে হ্যাঁ বলার স্পর্ধা হলো না তার।
তারপর আবার এক্সের কথা মনে করে আমার কাঁধ ভেজাবে না তো? দূর, আবিরকে মনে করে আর কান্নাকাটি করি না। আমি বুঝতে পেরেছি ওই মানুষটা কখনোই আমার ছিল না। কিভাবে বুঝলে? আমার হলে এভাবে হারিয়ে যেত না। আর আমি হারিয়ে গেলে? কথাটা বলা মাত্রই তমালিকা মুখ চেপে ধরে সিধুর। ঝিলের চেয়েও গভীর আর্দ্র চোখ দুটোয় সেদিন সিধু যা দেখেছিল তা হল ভয়, হারানোর ভয়। তবে কি তমালিকাও ভালোবেসে ফেলেছিল, নাকি একটা মায়া? দীর্ঘদিন এর অভ্যাস থেকে বেরিয়ে আসতে না পারার পিছু টান। সিদ্ধার্থ একটা বন্ধুত্বপূর্ণ ভরসা দিয়ে ভুলিয়েছিল তমালিকাকে। সিদ্ধার্থ অতীতের স্মৃতিতে আবারও হারিয়ে যাওয়ার আগেই পাতার খড়মড়ে শব্দে ঘোর কাটে তার। একটা যুবতী সরু পাড় দেওয়া মেরুন রঙের সিম্পল শাড়ি পরে এগিয়ে আসে কদম গাছের দিকে, ঠিক বেদির কাছে যেখানে সিদ্ধার্থ বসে রয়েছে সেইখানে। সিদ্ধার্থর অপলক দৃষ্টি বলে দেয় সেই যুবতী তমালিকা ছাড়া আর অন্য কেউ নয়। হাতের কালো সাইড ব্যাগটা নিয়ে নিঃশব্দে এসে বসে সিদ্ধার্থর পাশে। তমালিকার উপস্থিতি টের পেতেই বুকের ধুকপুকুনিটা আবারও শুরু হয়ে যায় তার। কিছুটা একান্ত মুহূর্ত প্রায় নিঃশব্দেই কেটে যায়। খানিকটা সাহস জুগিয়ে নিঃশব্দতা ভাঙে সিদ্ধার্থ। কেমন আছো? ভালো আছি। আমিও এই বেশ আছি, কাজে কর্মে দিন কেটে যাচ্ছে। সিদ্ধার্থর কথা শুনে কোনো উত্তর দেয় না তমালিকা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লেকের জলের দিকে। সিদ্ধার্থ তমালিকার নজর এড়িয়ে একবার দেখে নেয় তার পা দুটো। সরু নুপুরে সুন্দর পা দুটো সে ঝুলিয়ে বসেছে। সিদ্ধার্থ কিছু বলার আগেই এবার তমালিকা বলে, বোধহয় অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তোমাকে। তা ঠিক, তবে বোর হয়নি একটু। প্রায় অনেক বছর পর এখানে এসে বেশ ভালোই লাগছে। কি করছিলে এতক্ষণ? সিদ্ধার্থ মৃদু গম্ভীর স্বরে বলে, অপেক্ষা। কথাটা শুনে তমালিকা একবার ফিরে তাকায় সিদ্ধার্থর দিকে। প্রায় মিনিট খানেকের সেই নিষ্পলক নজরবন্দি থেকে সিদ্ধার্থকে রেহাই দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে তমালিকা। অপেক্ষা করেছিলে তবে? আমি তো ভেবেছিলাম। আমি আসবো না, কি তাই তো? ঠিক সেরকম নয়, তবে একটা সংশয় ছিল মনে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে তোমাকে কথা দিয়েছি অথচ সেটা রাখিনি? রেখেছো, তবে তমালিকা হয়তো কিছু বলতো তার আগে সিদ্ধার্থর ফোনটা বেজে উঠল। তমালিকা কথাটা বলতে গিয়েও যেন দুম করে গিলে নিল। তড়িঘড়ি রিসিভ করতেই, কিরে, তোকে যে বলেছিলাম পৌঁছে টেক্সট করতে, করিসনি কেন? সরি, মনে ছিল না। তুই চিন্তা করিস না, আমি ঠিকঠাক পৌঁছে গেছি। একবার তো জানাবি, চিন্তা হয় না বল। বললাম তো সরি, আমি ফেরার সময় তোকে কল করে নেব। ওকে ফাইন, লাভ ইউ, টেক কেয়ার। কথার উত্তরে কিছুই বলতে পারে না সিদ্ধার্থ। এইদিকে তমালিকা বেশ উৎসুক হয়ে বসে রয়েছে পাশে। সবথেকে অস্বস্তিকর তার ওই নিষ্পলক দৃষ্টি। এক রাশ প্রশ্ন সেই দৃষ্টিতে ফুটে উঠলেও মুখে রা কাটে না তমালিকা। হোয়াটস রং উইথ ইউ সিদ্ধার্থ? লাভ ইউ টু বললে তুই আমাকে ভালোবেসে ফেলবি না? আমি রাখছি, পরে কথা বলবো। ফোনটা যে কোনো একটি মেয়ের তা বুঝতে বাকি থাকে না তমালিকার। কিছুক্ষণ হলো সে মুখ ফিরিয়ে নিয়েছে লেকের দিকে। বোধহয় সে চায় না সিদ্ধার্থর কিছু পার্সোনাল কথা শুনে ফেলতে। ফোনটা রেখে ঝোলা ব্যাগ থেকে একটা কার্ড বের করে নেয় সিদ্ধার্থ। কিছুক্ষণ তমালিকার দিকে দেখে নিয়ে কার্ডটা বাড়িয়ে দেয় তার দিকে। কার্ডের আলতো খোঁচায় ফিরে তাকায় সে। কার্ডে চোখ পড়তেই তমালিকা তা হাতে নিয়ে ভালো করে চোখ বুলায়। বিয়ের কার্ড, বেশ ছিমছাম। তমালিকা ভালো করে নেড়েচেড়ে দেখে তাতে সোনালি অক্ষরে দুটো নাম বেশ চলচল করছে, সিদ্ধার্থ আর অহনা। নির্বাক দুটো চোখে নিমেষেই জল চলে আসে। শুধু বুক ফাটা কান্নাটা বেরিয়ে আসতে পারে না। একটা প্রসন্ন হাসিতে নামগুলোয় আঙুল বুলিয়ে চলে তমালিকা।
ছলছল চোখে সিদ্ধার্থর দিকে একবার দেখে। আশ্চর্যের বিষয় হলো মেয়েটা কষ্ট পাচ্ছে, তবু ঠোঁটের সেই মিষ্টি হাসিটা মুছে যায়নি। এও কি সম্ভব? কষ্ট হলেও কি মুখের হাসি মলিন হতে নেই? এই একটাই মানুষকে সিদ্ধার্থ যত দেখে ততই অবাক হয়। সিদ্ধার্থ তমালিকার আরো একটু কাছে এগিয়ে এসে বসে। না, আজ তোমাকে প্রেমিকা রূপে নয়, বরং অভিভাবক রূপেই বড্ড কাছে চাইল সিদ্ধার্থ। তমালিকা এখনো কার্ডটি দেখে চলেছে। সিদ্ধার্থ আলগা স্বরে বলল, আমি কিন্তু কথা রেখেছি তোমা, আমি ফিরিয়ে দিইনি তাকে। তমালিকা অস্ফুট স্বরে বলল, অহনা। সিদ্ধার্থ ঘাড় নেড়ে সম্মতি জানায়। তমালিকার চোখ দুটো স্থির, জল গড়িয়ে পড়ে, তাও মুখে একটা প্রসন্ন হাসি। কেন জানে না 10 বছর আগের মতো আবারও বুকের ধুকপুকুনিটা হঠাৎ বেড়ে গেল। তবে এবারে তার সাথে একটা চিনচিনে ব্যথাও অনুভব করল সিদ্ধার্থ। তমালিকা চোখ মুছে, এটা তো টেমপ্লেট। বিয়ের ডেট কবে? ডেট এখনো ফিক্সড হয়নি, তবে অহনার ইচ্ছা আছে এই বছরের ডিসেম্বরে বিয়েটা সেরে ফেলার। বাহ, খুব ভালো। তোমাকেই প্রথম দেখালাম, অহনাকেও এখনো দেখাইনি কিন্তু আমি। তমালিকা মৃদু হেসে বলে, একই রকম রয়েছ, বদলাওনি একটু। যাই হোক, ওসব কথা বাদ দাও। আবির কেমন আছে বলো? তা বিয়ের পর সংসার কেমন লাগছে? আবির ভালোই আছে। শুনেছি লাস্ট ইয়ার মুম্বাইতে গিয়েছে, ওখানেই শিফট করেছে মেবি। আর তুমি? আমি ঠিক বুঝলাম না। সবকিছু ভুলে গিয়ে বোঝাপড়া করে নেব ভেবেছিলাম, কিন্তু কিন্তু হয়ে উঠল না আর। বোঝাপড়ায় কি আর ভালোবাসা বাঁচে? কিন্তু হোয়াটসঅ্যাপে যে জানিয়েছিলে আবিরের সাথেই অবশেষে তুমি গাঁটছড়া বাঁধবে, তাই তো কথা ছিল। আবির বলেছিল সংসারটা না হয় সে বন্ধুর সাথেই করবে, কিন্তু বিশ্বাস করো তাতে সেই ভালোবাসাটা ছিল না। আর বিয়ে? ওই বিয়ে করাটাই আর হয়ে উঠবে না। মানসিক বার্ধক্য এসে গিয়েছে সিধু। নতুন করে ভালোবেসে সংসার করার ইচ্ছেটুকু আর নেই। সিদ্ধার্থর চোখের কোণে জল চিকচিক করে উঠতেই, তমালিকা, ওই মেয়েটাকে খুঁজে এনে দেবে প্লিজ। কাকে? ইউনিভার্সিটির সেই প্রাঞ্চঞ্চল মেয়েটা, যাকে আমি খুব ভালোবাসি, যে একান্তই শুধু আমার তমা। সিদ্ধার্থর কথা শুনে ফুঁপিয়ে কেঁদে ওঠে তমালিকা। তমালিকার হাত দুটো জড়িয়ে ধরে সিদ্ধার্থকে। দীর্ঘক্ষণের এক ভালো থাকার অভিনয় শেষ হতে খসে পড়ছে হাসির মুখোশটা। সিদ্ধার্থ সেই উষ্ণ আলিঙ্গনে খানিকটা ভিজে গিয়েই বুকের মধ্যে তমালিকাকে চেপে ধরে। অভিভাবকের মতো সান্ত্বনা দেওয়ার জন্য মাথায় মাঝে মাঝে হাত বুলিয়ে বলে, এমনটা তো হওয়ার কথা ছিল না তমা, তবে সব এলোমেলো করে দিলে কেন? তমালিকা এখনো নিজেকে সামলে উঠতে পারেনি, কেঁদে চলেছে। হাতের বাঁধন ক্রমশ শক্ত হয়। প্রেমিকের থেকেও আমার জীবনে একটা ভালো বন্ধুর খুব প্রয়োজন ছিল সিধু। সেই অভাবটা তুমি ছাড়া আর কেই বা পূরণ করতে পারতো? আমার মনটা যে ভেঙে গিয়েছে তোমা। এদিকে ডিসেম্বরে বিয়ে। আমি এত কিছু আর নিতে পারছি না, আমি সত্যি নিতে পারছি না। তুমি আমাকে কথা দিয়েছিলে সিধু, জীবনটা আবার নতুন করে শুরু করবে। তমালিকা, আমি তোমার প্রত্যেকটা আবদার মাথা পেতে নিয়েছি, কিন্তু এটা আমি পারবো না। আমি এটা পারবো না, জাস্ট পারবো না। বন্ধুই তো ছিলাম আমরা। দুর্দিনগুলোয় তোমাকে পাশে চাইতে গিয়ে আজ যদি আমাদের মাঝে ভালোবাসা জন্ম নেয়,
তবে তা তো অনর্থক। এ তো হয় না সিধু। যদি ভালোবেসেও ফেলি আমরা, তাতে ক্ষতিটা কি? সিদ্ধার্থর খুব ইচ্ছে করলো কার্ডটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে, তমালিকার হাত ধরে আরো একবার বলতে, বড্ড ভালোবাসি তোমাকে। স্বার্থপর হয়ে ভালোবাসার মানুষটাকে নিয়ে হারিয়ে যেতে। ভালোবাসাকে আঁকড়ে ধরা আর যদি স্বার্থপরতা হয় তাহলে হোক, তবে বাকিটা অহনা ঠিক বুঝে নেবে। সে যথেষ্ট বুদ্ধিমতী, কিছুই অজানা নয় তার। কিন্তু তমালিকা কি তা মেনে নেবে, নাকি আরো একবার ফিরিয়ে দেবে সিদ্ধার্থকে? তমালিকার হাতের বাঁধন আলগা হতেই সিদ্ধার্থ বুঝতে পারে সে নিজেকে সামলে নিয়েছে খানিকটা। নড়ে চড়ে বসে শাড়িটা ঠিকঠাক করে নেয় তমালিকা। গম্ভীর মুখে একটা ভারী অভিব্যক্তি নিয়ে চোখের জল মুছে ফেলে। ওই যে বললাম, প্রেমিকের চাইতেও বন্ধুর প্রয়োজন আমার বড্ড বেশি। আরও একবার দুজনের মাঝে অনধিকার প্রবেশ করে বেজে ওঠে সিদ্ধার্থর ফোনটা রিসিভ করতেই, হ্যাঁ, বিয়ের কার্ডের টেমপ্লেটটা খুঁজে পাচ্ছি না। তুই কি দেখেছিস? ওটা আমার কাছেই আছে। ও, দেখিস, হারিয়ে ফেলিস না যেন। না, হারাবে না। এই, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? এভরিথিং ইজ ফাইন না? চিন্তা করিস না, আমি ঠিক আছি। ঠিক আছে, রাখলাম। বেরিয়ে ফোন করিস। তমালিকা তখনও লেকের স্থির জলের দিকেই তাকিয়ে আছে। হাওয়ায় উড়ছে চুলগুলো। সিদ্ধার্থ একবার স্থির জলের দিকে তাকিয়ে দেখে আকাশটা যেন নববধূর সিঁদুরে রাঙা ললাটের মতোই দেখাচ্ছে। তমালিকার মুখের কঠিন অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে কিছুতে মগ্ন হয়ে রয়েছে। তা দেখে মুখে রাগ কাটে না সিদ্ধার্থর। তমালিকা ভাঙা অবৈতনিক স্কুলটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, দেখো সিধু, ওই ভগ্নপ্রায় স্তূপটা কি বলছে? সিদ্ধার্থ সেই দিকে একবার দেখে নিয়ে বলে, কি বলছে? সময় আসেনি ফুরিয়ে, চেয়ে দেখো, আজও প্রতীক্ষায় রত আছি ধুলোবালি মেখে। প্রতীক্ষা? হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষা। তমালিকা, আমাকে একটা সত্যি কথা বলবে প্লিজ? বেশ, বলো। ফেয়ারওয়েলের দিন ঠিক কি হয়েছিল বলো তো, যার জন্য তুমি এতটা বদলে গিয়েছিলে? ভেবেছিলাম তোমাকে কখনোই জানাবো না, তবে তবে এখন না জানানোরও কিছু নেই। তমালিকা, আমি আর কিচ্ছু জানতে চাইবো না, কোনো দিন নয়। শুধু একবার বলো কি হয়েছিল সেদিন। তমালিকা সিদ্ধার্থর আকুতি ফিরিয়ে দিতে পারেনি, তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ফেয়ারওয়েলের দিনটা মনে আছে সিধু? হ্যাঁ, ওই দিন বিকেলে আমাদের একসাথে লেকে আসার কথা ছিল, বাট শরীর খারাপ করায় তুমি ফিরে গিয়েছিলে তাড়াতাড়ি। হ্যাঁ, মনে আছে। তাতে কি? ওই দিন আবির এসেছিল সিধু। ফেয়ারওয়েলের শেষে আমি আর পল্লবী যখন একসাথে বেরোচ্ছিলাম, ঠিক তখনই পিছু ডাকে আবির। তমালিকা, আবিরকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ি। নিজেদের ব্যক্তিগত অভিযোগের কথা জানাতে চাইনি পল্লবীকে, তাই পল্লবী, তুই বরং এগিয়ে যা, আমি একটু পরে যাচ্ছি। আমার কথায় পল্লবী আর দাঁড়ায় না, হেঁটে চলে যায়। তাকে কিছুটা এগিয়ে যেতে দেখে অভিমানের একটা গম্ভীর সুরে বলে উঠি, বল, যা বলার তাড়াতাড়ি বলিস, সময় নেই। ঠিক আছে, আমি বেশি সময় নেব না। আমি জানি তুই এখন আমার সাথে কথা বলতে ঠিক চাস না। জাস্ট আ মিনিট, কি বললি? কথা? তোর মনে হয় আমাদের মাঝে আর কোনো কথা থাকতে পারে? কথা নেই বলছিস? না, নেই। আর কিছু? দেখ, তুই প্লিজ রাগ করিস না। আচ্ছা, আশেপাশে তো অনেক লোকজন আছে, এক কাজ কর না, ওই ব্রেক জোনটায় চল, একটু হেঁটে আসি প্লিজ। না রে, ইচ্ছে নেই। তমালিকা, আমি এক্স হওয়ার আগে কিন্তু তোর ভালো বন্ধু ছিলাম, ভুলে গেলি? তমালিকা ফ্রাস্ট্রেটেড হয়ে আরো কিছু বলতেই যাচ্ছিল,
তার আগেই আবিরের বলা কথাগুলো যেন কানে বিঁধল। আবিরের মুখের দিকে তাকিয়ে কেমন যেন মায়া হলো। বলতে চেয়েও কোনো কথা আর বলতে পারেনি তমালিকা। তমালিকার অস্বস্তিটা বুঝতে পেরে আবির তার দিকে কিছুটা এগিয়ে আসে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চল হেঁটে আসি একটু। আবিরের দিকে একবার দেখে নিয়ে তমালিকা আর না বলল না, বরং মুখ নামিয়ে হেঁটে চলল সেই ব্রেক জোনের দিকে। ইউনিভার্সিটির ব্যাক সাইডের গার্ডেন প্যাসেজটাই হলো ব্রেক জোন। এখানে ইউনিভার্সিটির কাপলরা ক্লাস বাং করে আসে, কিছুটা সময় কাটায়, আবার মাঝে মধ্যে দু একটা ছেলে এসে এখানে গিটার বাজিয়ে গান গায়। সব মিলিয়ে বেশ ভালোই সময় কাটানো যায় এই ব্রেক জোনে। আবিরের সাথে তমালিকার প্রেমটা জমে উঠেছিল এই ব্রেক জোনেতেই। আড্ডা, হাসি, ঠাট্টা, ক্লাস বাঙ্ক তাদের কাছে নস্টালজিক। বন্ধুত্বের সম্পর্কটা বেশ গভীর হতেই ভালোবাসা চারা দিয়ে ওঠে। দুজনেরই অবশ্যই সম্পর্কে আপত্তি ছিল না। বন্ধুত্বের সাথে প্রেমও গাঢ় হয়ে ওঠে। শুরুর একটা বছর বেশ ভালোভাবেই কেটেছিল তাদের। তরুণ তরুণী সেই প্রেমে বেশ গা ভাসিয়েছিল। কিন্তু ওই যে সব সম্পর্কেরই একটা ইতি থাকে, সম্পর্কে জড়াতেই তাদের আচরণের বদল ঘটল। বন্ধুর থেকে বেশি প্রেমিক প্রেমিকার মতন আচরণ করত। ফলে সময় বিশেষে রাগ অভিমান বেড়ে গেল। বন্ধু অভিমান হলে তা মিটিয়ে নেয়, কিন্তু প্রেমিক যে সহজে হার মানে না, তাই অভিমান বদলে গিয়ে অভিযোগ হলো। তমালিকা, ইগো, জেদ সব মিলিয়ে সে এক পাহাড় সমান দূরত্ব সৃষ্টি করেছিল। তাতে অবশ্য খামতি রাখেনি আবিরও, কেউই কম যায়নি। একসময় কথা গোপন করা শুরু হলো একে অপরকে মিথ্যে বলা। ভালো বন্ধুত্বের সম্পর্ক ভুলে গিয়ে তারা মেতে উঠল নিজেদের তিক্ত সম্পর্কে। আবির অবশ্য এসব বেশি দিন সহ্য করেনি। সব সম্পর্কে রীতি টেনে মুক্তি দিয়েছিল তমালিকাকে। প্রথম মানতে বেশ কষ্ট হয়েছিল তমালিকার। প্রথম প্রেমের বিচ্ছেদ ভুলে এগিয়ে চলাটা খুব একটা সুখকর ছিল না তার কাছে। আবির অবশ্য এইসব নিয়ে বন্ধু মহলে কোনোদিনও মুখ খোলেনি, অভিযোগ জানায়নি তমালিকাকেও। আউট হাউসের দেবদারু গাছের পাশের খালি সিট দুটো দেখে আবির থেমে যায়। একই ফেয়ারওয়েল, তার উপর অনুষ্ঠান শেষের বিরতি। ব্রেক জোনের এই ফ্রি স্পেসটার কথা কারোর আর মনে নেই হয়তো। আয় এদিকে আয়। তমালিকা বেশ বাধ্য মেয়ের মতোই আবিরের পাশের সিটে বসে পড়ে। প্রথম 5 মিনিট চুপ করে থাকলেও অবশেষে নীরবতা ভাঙে আবির। তমালিকার চিন্তিত মুখের দিকে একবার তাকিয়ে হেসে বলে, কিরে, তুই তো একেবারে টেনশনে পড়ে গেলি। না, তেমন কিছুই না, বল কি বলবি। আবির এখনো তমালিকাকে দেখছে, হয়তো ভালোভাবে তাকে একবার দেখে নিচ্ছে। ভালো আছিস? তোর কি মনে হয় ব্রেকআপের পর কি ঘরে মুখ গুঁজে লুকিয়ে থাকবো আমি? না না, একেবারেই না। আচ্ছা দেখ, আমি কিন্তু আদ্যপান্ত বাউন্ডুল একটা ছেলে, ফুল কেয়ারলেস। আমার দ্বারা এক্সামটাকে সিরিয়াসলি নেওয়া হলো না, আর রিলেশনশিপ সে ভাই আমার এলেমের বাইরে, বহুত বড় জিনিস। বাট হাউ? আমি তোকে খুব ভালোবাসতাম আবির, ইট ওয়াজ নট এ জোক। আই নো ডিয়ার, বাবার পরে যদি আমাকে সত্যি করে কেউ ভালোবেসে থাকে সেটা তুই। তাহলে কেন করলি এটা? কেন, জাস্ট কেন? কেন সেভাবে আমিও ঠিক বলতে পারবো না, তবে একটা জিনিস আমি খুব ডিপলি রিয়েলাইজ করলাম, মানে এই প্রেম টেম আমার দ্বারা হবে না, বুঝলি? হ্যাঁ, যেটা হতে পারে সেটা হচ্ছে বন্ধুত্ব। আর মজার ব্যাপার দেখ, উই হ্যাভ অলরেডি স্পয়েলড ইট। তুই কোনোদিন আমাকে ভালোই বাসিসনি। হোয়াট ডু ইউ মিন? ভালোবাসিনি মানে? অফকোর্স ভালোবেসেছি। আচ্ছা, তোকে যদি আমি ভালো না বাসতাম তাহলে এত এফোর্ট দিতে যেতাম কেন মহারানী? হ্যাঁ, মনে নেই তোদের বাড়ির পাশে ওই লেকে মাইরি কি মশা, ওখানে দিনের পর দিন দাঁড়িয়ে মশার কামড়কে মাছ পর্যন্ত ধরেছি, আর তুই এখানে বলছিস ভালোবাসিনি? সিরিয়াসলি? আবিরের এক্সপ্রেশন দেখে হেসে ফেলে তমালিকা। এতক্ষণের আনকমফোর্টনেসটা কেটে গিয়েছে নিমেষেই। তাতে দেখে একটু স্বস্তি পায় আবির নিজেও। অনেকদিন পর তমালিকাকে এভাবে হাসতে দেখে ভীষণ ভালো লাগে তার। সব মনে রেখেছিস দেখছি। বলিস কি? মনে রাখবো না? হ্যাঁ, আরে বাবা, তুই আমার ফার্স্ট লাভ।
ক্রাশের থেকেও ফ্যান। হাউ সুইট। প্রেমে অবনতি হলেও বন্ধুত্বটা পুরোপুরি মুছে যায়নি। নইলে কি আর ব্রেকআপের পরেও এক্সের সাথে বসে খোশ মেজাজি গল্প করা যায়? হাসি থামতেই তমালিকার ফোনটা বেজে ওঠে। ফোনে সেভ করে রাখা সিধু নামটা দেখেই খানিকটা অপ্রস্তুতে পড়ে আবির। তা অবশ্য চোখ এড়িয়ে গেল না তমালিকার। কোনো এক অজ্ঞাত কারণে ফোনটা রিসিভ করতে পারল না তমালিকা। এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল তার মনে মনে। বারবার তার মনে হচ্ছিল সে ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে বড়। কিন্তু এরকম ফিলিংস তার আগে হয়নি। ব্রেকআপের পর জীবনের সবথেকে কঠিন সময়ে পাশে ছিল সিদ্ধার্থ। বন্ধুর মতোই আগলে রেখেছিল তাকে। মোটামুটি মাসখানেকের মধ্যে তমালিকাকে ফ্রাস্ট্রেশন থেকে বের করে এনেছিল সিদ্ধার্থ। তারপর থেকেই বড্ড দুর্বল হয়ে পড়ে তমালিকা। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য একটা অবলম্বন বড্ড প্রয়োজন ছিল তার, আর সেই ভূমিকাই পালন করেছিল সিদ্ধার্থ। ফোনটা বেজে বেজে একসময় কেটে যায়। তমালিকা কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে থাকে। আবির মুখ ফিরিয়ে থাকে। তমালিকার অস্বস্তিটা বুঝতে পেরে একসময় বলে, ফোনটা বাজছে, রিসিভ কর। ও সিদ্ধার্থ, আসলে আসলে আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। আবির তাকে থামিয়ে দেয়। আরে রিল্যাক্স, আমি তোর কাছে কোনো এক্সপ্লেনেশন চাইছি না। আর তুই কিন্তু ভুলে যাচ্ছিস এবার, আমরা কিন্তু কোনো রিলেশনশিপে নেই। তমালিকা নিশ্চুপ, স্থির তার দৃষ্টি। সেই আর্দ্র দৃষ্টির দিকে একভাবে তাকিয়ে থাকে তমালিকা। সত্যি তো, কেনই বা কোনো এক্সপ্লেনেশন চাইবে আবির? কি সম্পর্ক আছে তাদের? তবে কি সত্যি সব শেষ হয়ে গিয়েছে? তমালিকা এখনো বেরিয়ে আসতে পারেনি প্রেমিকার ভূমিকা থেকে। বিচ্ছেদের পরেও তার একই রূপ। প্রসঙ্গ বদলাতে, তারপর রিলেশনে আছিস? তমালিকা মাথা নেড়ে জানায় হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস ফেলে আবির বলে, তোকে না একটা কথা বলা হয়নি আমার, মানে আমি আরো একটা জিনিস রিয়েলাইজ করেছি, বুঝলি? তমালিকা হা করে তাকিয়ে থাকে, শুধু কিছু বলতে পারে না। এই প্রেম ভালোবাসার থেকে কিন্তু নিখাত বন্ধুত্বটা অনেক দামি। কিন্তু দুঃখের কি জানিস, যখন সেটা বুঝলাম ততক্ষণে তোকে হারিয়ে ফেলেছি। এইভাবে বলিস না প্লিজ, আমরা এখনো ভালো বন্ধু আছি। এক মিনিট, ছিলাম, আছি নয়, পাস্ট টেন্স, ঠিক আছে? আমরা এখন শুধু একটা পরিচিত মুখ। টাইম হ্যাজ চেঞ্জড তমালিকা, উই হ্যাভ টু মুভ অন। তোকেও এগোতে হবে। কেন জানি না তমালিকা সত্যি আটকে গিয়েছিল একটি মানুষে, অভ্যাসবশত হোক বা মায়াতে। আবিরের মুখের হাসিটা বলে দেয় সে নিজেকে সামলে নিয়েছে, আগের থেকে অনেকটা পরিণতও হয়েছে। তমালিকার ফোনটা বেজে যায়। হাতের শক্ত মুঠোয় ব্যাগ আর ফোনটা ধরে থাকে সে। আবির উঠে দাঁড়ায়। বোধহয় তার কথা ফুরিয়েছে। কলের পুতুলের মতো উঠে দাঁড়ায় তমালিকা। আবির তমালিকার মুখটা নিজের 2 হাত দিয়ে ধরে। সেই একই ভুল প্লিজ তুই অন্তত করিস না। এই আক্ষেপটা কিন্তু আমার কোনো দিনও যাওয়ার নয়। অন্তত তুই তো ভালো থাকিস। কথাটা শেষ করে আবারও মৃদু হাসে আবির। একটা বন্ধুত্বপূর্ণ আদরে খানিকটা আশ্বস্ত করে তমালিকাকে। তারপর বেশিক্ষণ আর দাঁড়ায় না আবির, চলে যায়। ছেলেটা একবারও ঘুরেও দেখে না তমালিকাকে। বোধহয় ফিরে দেখলে আর সামনে এগিয়ে যেতে পারত না। তমালিকার হাতটা শক্ত করে ধরে সিদ্ধার্থ। তারপর আর কি, কিছুক্ষণ বসে আমিও ফিরে এসেছিলাম বাড়িতে। তবে একা একা প্রায় কতক্ষণ যে বসেছিলাম তা খেয়াল নেই। কষ্ট হচ্ছে খুব? তমালিকা মাথা নেড়ে তাতে সম্মতি জানায়। সিদ্ধার্থ বুঝতে পারল না এই কষ্টটা তমালিকা কেন পাচ্ছিল। ব্রেকআপের পর অভিমানে মন থেকে ফ্ল্যাশ আউট করে ফেলেছিল তমালিকা। তবে আজ কেন সে কষ্ট পাচ্ছে? তবে কি মনের কোথাও এখনো লুকিয়ে আছে আবির?
সিদ্ধার্থ দীর্ঘশ্বাস ফেলে। তমালিকা সেটা বুঝতে পেরে, কষ্ট কেন পাচ্ছি জানো? আমি সেদিন প্রেমিকের সাথে কাছের বন্ধু হারিয়ে ফেলেছিলাম সিধু। মানে আবিরের প্রতি আর কোনো সফট কর্নার তোমার ছিল না? না, ছিল না। অবশেষে সিদ্ধার্থ বুঝল তমালিকার ঘেঁটে যাওয়া জীবনে অভাব এক বন্ধুর। তাই সেই অভাবটা পূরণের জন্য স্যাক্রিফাইস দিয়েছিল তার ভালোবাসা। বাকিটা বোধহয় আমি সবই জানি। সেই দিন এই কথাগুলোর ডিপ ইম্প্যাক্ট পড়েছিল তোমার উপরে, তাই আমাকে আসতে বলেছিলে পরের দিন। তোমার মনে আছে সিধু? জীবনের সব থেকে বাজে দিনটা কি করে ভুলে যাই বলো তো? সময় বিকেল 5:30। সিদ্ধার্থ বিকেল 4টে থেকে অপেক্ষা করছিল লেকে। তমালিকা তখন এসে পৌঁছতে পারেনি। আজ একটু বেশি দেরি করে ফেলছে সে। এর আগে এত দেরি কখনো করেনি আসতে। সিদ্ধার্থ অস্থির চোখে মুখে পায়চারি করে। গরমের লেশ বিন্দু নেই, তাও দরদর করে ঘামছে সিদ্ধার্থ। টেনশনে তার ঘাম ঝরছে বেশি। গতকাল থেকে একটা অদ্ভুত আচরণ করছে তমালিকা। বারবার ফোন করলেও সে ফোন ধরছে না। তারপর নিজেই একসময় ফোন করে বলে, কালকে এসো একবার লেকে, বিকেল 4টের সময়। হ্যালো হ্যালো, কিছু কি হয়েছে তোমার? তোমাকে অনেকবার কল করেছিলাম, রিসিভ করলে না। কি হয়েছে তোমার? আমার কিছু বলার আছে সিধু, ফোনে বলা সম্ভব নয়। কাল এসো একবার। সময় প্রায় 5:40। এখনো অন্ধকার নেমে আসেনি লেকে। ডিসেম্বরের শেষের আমেজ। একটা ঠান্ডা হাওয়া প্রায় থেকে থেকেই বয়ে চলেছে। এর মধ্যে চোখে পড়ে কিছুটা দূর থেকে হেঁটে আসছে তমালিকা। ভীষণ শান্ত দেখাচ্ছে তাকে। এই তমালিকা সিদ্ধার্থর মোটেও অচেনা নয়। মনের মধ্যে একটা বিশাল ঝড় বয়ে এসেছে সে। তমালিকা কাছাকাছি এসে দাঁড়াতেই দুজনে উঠে বসে কদমতলায়। সিদ্ধার্থ তমালিকার ভারাক্রান্ত মুখ দেখে বলে, তমালিকা, কিছু কি হয়েছে? তমালিকা খানিকক্ষণ চুপ থেকে বলে, এই সম্পর্কের ভার আমি বইতে পারবো না। হঠাৎ এই প্রসঙ্গ? আমি 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 একটা ভুল করে ফেলেছি সিধু। তমালিকার আর্দ্র চোখ জানান দেয়, বেশিক্ষণ আর সে সেই ঝড়টা নিজের মধ্যে ধরে রাখতে পারবে না। নিমেষেই উগরে দেবে। চোখের সামনে এইভাবে ভেঙে পড়তে সে তমালিকাকে একবারই দেখেছিল, আবিরের সাথে ব্রেকআপ হওয়ার সময়। তারপর আর কখনোই কাঁদতে দেখেনি তাকে। তবে কি সিদ্ধার্থর সংশয় সত্যি হলো? তমালিকার জীবনে কি আবার ফিরে এসেছে আবির? তমালিকা হাউ হাউ করে কেঁদে চলেছে সিদ্ধার্থর হাত চেপে। গতকাল কি হয়েছে? হঠাৎ তমালিকার এই পরিবর্তন, এইসব কিছুই তার অজানা। ওই কাঁদো কাঁদো মুখটা দুহাতে চেপে ধরে সিদ্ধার্থ বলে, ভয় নেই, আমি আছি। তমালিকা প্রাণপণে চাইল সিদ্ধার্থর প্রেমিক সত্তা বাদে তার মধ্যে বন্ধু খুঁজে পেতে। এক রাশ ভালোবাসা ছাড়া আর কিছুই নেই সিদ্ধার্থর। ভেঙে পড়া তমালিকার আলিঙ্গন বড্ড যন্ত্রণাদায়ক হয়ে উঠল। বুকের ধুকপুকুনিটা ক্রমশ বেড়ে চলেছে। সিদ্ধার্থ জড় পদার্থের মতো নিজেকে গুটিয়ে নিতে চাইল। আমাদের আমাদের সেপারেট হওয়া উচিত। ভুল করে ফেলেছি সিধু। সেপারেশন? আমরা আমরা একে অপরকে ভালোবাসি তোমা। সবকিছু এত ইজি নয়। আমি জানি, বাট এই মুহূর্তে আমি তোমার থেকে বন্ধুত্ব ছাড়া আর কিছুই এক্সপেক্ট করি না সিধু। সিদ্ধার্থ চোখে চোখ রেখে তার মনের অবস্থা বোঝার চেষ্টা করলেও তাতে সম্মতি দেয় না তমালিকা। রাতারাতি কেমন বদলে গিয়েছে সে। একসময় যে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিল, আজ বন্ধুত্ব এক্সপেকটেশন বলে রীতিমতো আঘাত করছে সিদ্ধার্থকে। তমালিকা চোখের জল মুছে, পারবে না আমার বন্ধু হতে? সিদ্ধার্থর মুখের ভাষা নেই। সিধু, আই নিড ইউ, প্লিজ প্লিজ কিছু বলো। কথায় কথায় সন্ধে কখন নেমে আসে তা খেয়ালই নেই দুজনের। সিদ্ধার্থর সামনে দুটো উপায় ছিল। এক,
তমালিকার ইচ্ছেকে সম্মতি জানিয়ে তাকে ভালো রাখা। আর 2, ভালোবাসা বন্ধুত্ব দুটোকেই বিসর্জন দিয়ে তাকে চির বিদায় দেওয়া। সিদ্ধার্থর বেশ মনে আছে ব্রেকআপের পর তমালিকার সেই বিষণ্ণ মুখ। মাঝরাতে ফোন করে, আমি 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 ভালো নেই সিধু। টানা 1.5 ঘন্টা তমা কথা বলেছিল সেদিন। মাঝে ডিপ্রেশনে 1-2বার সুইসাইড অ্যাটেম্পটও করেছিল। তমালিকাকে আবারও সেই অবস্থায় ফিরিয়ে আনতে চাইল না সিদ্ধার্থ। মা মরা ছেলে সে, প্রিয় মানুষকে হারিয়েছে জন্মের পরই। শোক বিচ্ছেদ কি জিনিস তা অজানা নয়। বড্ড ভয় পায় সে বিচ্ছেদকে, তাই কোনোভাবেই সে হারাতে চাইল না তমালিকাকে। অতএব প্রথম উপায়টিকেই চরম সিদ্ধান্ত হিসেবে মেনে নিল সিদ্ধার্থ। তমালিকার চোখের জল মুছে কিঞ্চিত হেসে জবাব দেয়, তুমি যা চাইবে সেটাই হবে, শুধু কষ্ট পেও না প্লিজ। কান্নার মাঝেও মুখে একটা হাসির রেখা ফুটে উঠল তমালিকার। সে মনের যুদ্ধে জিতে গিয়েছে। বিবেক দংশনের হাত থেকে মুক্তি পেতেই তাকে বেশ হালকা মনে হল। সেদিনের পর তাদের সম্পর্কের সমীকরণটা বদলে গিয়েছিল। তমালিকা বাড়ি ফিরেছিল সিদ্ধার্থকে 2টো শর্ত দিয়ে। 1, সিদ্ধার্থকে সব ভুলে সংসারী হতে হবে। আর 2, তাদের ঘন ঘন এই সাক্ষাৎ পর্বে দীর্ঘ বিরতি দিতে হবে। সিদ্ধার্থ আবারও তমালিকাকে ফিরিয়ে দিতে পারেনি। আসলে তাকে ফিরিয়ে দেওয়াই যায় না। পুরুষের ভালোবাসা তো এমনই হয়, নিবিড় গাঢ়। শেষ কথা হয়েছিল বছর 10 পরে আবারও ফিরে আসবে তারা এই লেকের ধারেই। সময় অবশ্য নির্ধারিত ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহের রবিবার। এই কথায় ও কথায়, তমালিকা, একটা সত্যি কথা বলো তো, আমার বিয়ের কার্ডে কিচ্ছু খোঁজনি তুমি? সিদ্ধার্থর চোখ দুটো জলজল করে উঠল। তমালিকা বেশ বুঝল এই প্রশ্নের জন্যই অপেক্ষা করেছিল সিদ্ধার্থ। সুযোগ এখনো আছে সিদ্ধার্থকে মনের কথা জানিয়ে আবারও তাকে নিজের মনে করে আঁকড়ে ধরার। মনের কথা জানতে পারলে অহনাকে ফিরিয়ে দেবে সিদ্ধার্থ নিমেষেই, সেই বিশ্বাসও আছে। কেন জানি না আবারও আগের মতোই মন সায় দিল না তমালিকার। আবিরের বলা কথাগুলো আবারও মনে পড়ল। বন্ধুত্ব প্রেমের থেকেও দামি। ব্যাস, এখানেই শেষ। সিদ্ধার্থর গান গাওয়া শেষ, ভাব সম্প্রসারণ শেষ, তাদের অপেক্ষা শেষ। ভাবাবেগকে সামলে তমালিকা একটু ম্যাচিওর বিহেভ করল। হ্যাঁ, খুঁজছিলাম নিজের নামটা। অবাক হলে তাই না? না, আমি অবাক হইনি একটু। আজ আমি সত্যি খুশি। তোমার বিয়ের খবরটা শুনে খুব খুব ভালো লাগছে জানো। আমাদের মাঝে কি আছে তোমা? বিলাসপুরের অপেক্ষা, নিরিবিলি লেক আর আর বন্ধুত্ব। সিদ্ধার্থ মাথায় আলতো হাত রাখে, বলে, ভালো লাগছে? খুব। মন খারাপ করবে না তো আর? তমালিকা পা দুলিয়ে বলে, না, নাও আই অ্যাম অ্যাকচুয়ালি হ্যাপি সিধু। দ্যাটস লাইক আ গুড গার্ল। মশাই, ওটা গার্ল নয়, ওম্যান হবে। নয় নয় করে ঢের বয়স তো হলো। কত? 32। বিয়েতে এসো প্লিজ। অহনা জানে? হ্যাঁ, আমি আড়াল করিনি কিছুই। আফটার অল আমারও তো একটা ভালো বন্ধুর প্রয়োজন, তাই না? আর তাছাড়া ভালোবাসার মানুষ তো আমাকেই নিজের বন্ধু বানিয়ে ফেলেছে। কষ্ট হয়? মিথ্যে বলবো না, হয়, একটু আধটু তো হয়। ওই আর কি, বুকটা একটু চিনচিন করে ওঠে। কি সেন্সার? তবে কি জানো তো, আমার মন ভার হলে অহনা কিন্তু নিজের কাঁধটা বাড়িয়ে দেয়। সিদ্ধার্থকে মুভ অন করতে দেখে বেশ ভালো লাগে তমালিকার।
মুখে প্রসন্ন হাসিটা ফুটে ওঠে। আজও দুজনের খেয়াল নেই কথার মাঝে কখন ঝুপ করে সন্ধে নেমে এসেছে। দিন শেষ, তবে কথা নয়, এখনো ভিড় করে আছে কত কথা। এই যেমন সিদ্ধার্থর সাথে অহনার প্রথম আলাপ, তমালিকার কেরিয়ার প্ল্যান, সিদ্ধার্থর উত্থান পতন, তমালিকার মন খারাপের কথা। 10 বছরের দীর্ঘ বিরতির পর 3 ঘন্টা বড্ড কম পড়ে যায়। সমস্ত কথা ভাগ করে নেওয়ার জন্য আরও অনেক সময় প্রয়োজন ছিল। কদমতলায় পা দুলিয়ে গল্পে মেতেছে যুবক যুবতী। বর্ষাকাল যদিও নয়, তবুও লেকের জল স্পর্শ পেয়েছে তাদের পায়ে। দুজনের খিলখিল হাসিতে পূর্ণিমার চাঁদ আরও মায়াবী দেখায়। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়েছে, জ্বলে উঠেছে লেকের ওপারে স্ট্রিট ল্যাম্পগুলো। একসময় তমালিকা হাত ঘড়িতে সময় দেখে জানায়, এই রে, অনেকটা দেরি হয়ে গিয়েছে, এবার ফিরতে হবে। আরো একটুখানি থেকে গেলে হতো না? না, এবার ফেরার পালা। একজন তোমার অপেক্ষায় রয়েছে। বাকরুদ্ধ সিদ্ধার্থ ভালোভাবে একবার দেখে নেয় তমালিকাকে। বিয়ের আগে প্রিয় মানুষটিকে সম্ভবত এই শেষ দেখে নেওয়া। আলগোছা হেসে হাত নেড়ে বিদায় জানায় তমালিকা। আজ তবে আসি সিধু। তমালিকার ভাষায় সেন্সর খুব ফার্স্ট রেসপন্স করছে। খুব করে আরো কিছুক্ষণ থাকতে চাইলেও আর উপায় নেই। সিদ্ধার্থ সেই প্রথম দেখার মতো হতাশা নিয়েই বলে, আবার কবে দেখা হবে তোমা? তমালিকা আগের মতোই পিছু ফিরে জানায়, তোমার উপন্যাসে আমার চরিত্রের অবসান হলো আজ। অহনাকে নিয়ে ভালো থেকো, ওকে কষ্ট দিও না। তমালিকা হেঁটে চলে যায় কাঁটা তার পেরিয়ে। অন্ধকারে তার অস্ফুট অবয়ব কিছুটা বোঝা গেলেও পরে তা অন্ধকারে মিলিয়ে যায়। বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে সিদ্ধার্থ। তমালিকার এই আসা যাওয়ায় সে অভ্যস্ত, কিন্তু আজকের চলে যাওয়াটা একদম আলাদা। তমালিকা পিছু ফিরে দেখেনি কখনোই, আজ দেখেছে। এইবার ফেরার পালা। মিনিট খানেক বাদে বিলাসপুরের এই লেক ছেড়ে ফিরে যেতে হবে তাকেও। আসা যাওয়ার মাঝে থেকে যাবে শুধু প্রতীক্ষা। আবারও কোনো একদিন সময়ের ব্যবধানে তারা ফিরে আসবে এই অজপাড়া বিলাসপুরে। তবে আসবে সে একা, তার স্মৃতির পাতাগুলোতে আরও একবার হাত বুলিয়ে দেখতে। I can see myself with someone else. I got used to having you around. Still I just can't make it make sense. গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি ও ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার রেন্টেলস। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।